তোর স্বামী তোর সৎবোনরে বিয়ে করে আনছে রে বউ, তোর কপালটা এবার পুড়লো। প্রতিবেশী মহিলাটির কথায় চমকে উঠল প্রভা। জমিদার বাড়ির জামাতা কিনা দ্বিতীয় বিয়ে করলো। বিকেল বেলা গোসল সেরে স্বামীর পছন্দের সালোয়ার সেটটা পরে শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছিল প্রভা। হঠাৎ এসে পাশের বাড়ির মহিলাটি এমন কথা বলায় বেশ অবাক হলো সে। শোয়া থেকে উঠে বসে বলল, কি যাতা বলছেন? উনি কেন আমার সৎ বোনকে বিয়ে করতে যাবে? ইতিমধ্যেই ছুটে এলো প্রভার ছোট যা শিমু। শিমুর চোখ মুখ খুব অস্থির লাগছে দেখতে। আপা, ভাইজান আপনার সৎ বোনকে। শিমুর কথা শেষ হওয়ার আগেই শিমুকে ধাক্কা দিয়ে সরিয়ে প্রভা এক দৌড়ে ছুটে গেল বাইরে। এলোমেলো পায়ে দৌড়ে যেতেই দেখল সদর দরজা থেকে শুরু করে চারিদিকে মানুষের ভিড়। প্রভা আর মাহবুবের ঘরটা ভেতরের দিকে হওয়ায় লোকজনের শব্দ কর্ণগোচর হয়নি প্রভার। তাছাড়াও মাটির দেয়ালের বাড়িতে এক পাশ থেকে অন্য পাশে শব্দ পৌঁছায় না তেমন। আরেকটু সামনে এগিয়ে যেতেই দেখলো নতুন বধূ বেশে তার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে নিজেরই সৎ বোন তিলোত্তমা। প্রভাকে দেখে মাহবুবের হাতটা আরো শক্ত করে ধরল তিলোত্তমা। প্রভা এলোমেলো হাতে চুলগুলো খোপা করে এগিয়ে গেল সদর দরজার সামনে। দুজনকে অপাদমস্তক দেখল। মাহবুবের দিকে একবার তাকিয়ে তিলোত্তমাকে বলল, ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করার বেশ ভালো প্রতিদান দিলি। নিজের বোনের ঘর ভাঙতে তোর একবারও কলিজা কাঁপলো না? তিলোত্তমা মাহবুবের বাহু জড়িয়ে ধরে পিঠে মুখ লুকানোর চেষ্টা করলো। মাহবুব প্রভাব চোখে চোখ রাখতে পারছে না আজ। কত বড় অপরাধ করে এসেছে, তাকানোর সাধ্য কি আছে আর? ভালোবেসে বিয়ে করেছিল প্রভাকে, কিন্তু শেষ অবধি এই দিনে এসে দাঁড়ালো সম্পর্ক। প্রভার শাশুড়ি এলো বরণডালা হাতে, পেছন থেকে খ্যাক খ্যাক করে বলল, ওই অপায়া মুখখানা নিয়ে সরো তো সামনে থেকে। আমার চাঁদের টুকরো বৌমাকে বরণ করব। প্রভাকে এক রকম বাহুর ধাক্কায় সরিয়ে ফেলল রমলা বেগম। তিলোত্তমার মুখের চারপাশে কুলো ঘুরিয়ে ঘুরিয়ে বরণ শেষে মিষ্টি মুখ করালো। প্রভা চুপ করে দেখে যাচ্ছে সব। তার সাধের সংসার কত সহজে রং বদলালো। বাড়ির কোনো একটা মানুষ তার পক্ষে কথা বলছে না। শিমু যাও ভালো একটা মেয়ে, কিন্তু স্বামীর ভয়ে কিছু বলতে পারছে না। কিন্তু তিলোত্তমাকে বাড়িতে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ালো মাহবুবের বাবা শামসুর হাওলাদার। কড়া গলায় শুনানি দিল, এই বাড়িতেই ইতিমধ্যে একজন বৌমা আছে, অতএব দ্বিতীয় কারো প্রবেশের সুযোগ নেই। রমলা বেগম স্বামীর সাথেও ঝাঁঝিয়ে উঠল, আপনার জ্ঞানের কথা নিজের কাছে রাখুন দেখি। আমার ছেলে বিয়ে করে আনছে, মানে এই বউ ঘরে ঢুকবে। আটকানোর সাধ্য থাকলে আটকে দেখান, দেখি কেমন পারেন। রমলা তিলোত্তমার হাত ধরে এনে বসালো বৈঠকখানার চৌকিটাতে। শাড়ির কুচি ধরে বড় বড় পা ফেলে গ্রামের লোকেদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। বৌমাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মাহবুবের ডিভোর্সি ফুপু মল্লিকা হাওলাদার। বিয়ের 2 বছরের মাথায় ডিভোর্স নিয়ে চলে এসেছে। বাপের ঘরের আদরের দুলালি সংসারটাই করতে পারেনি। মল্লিকা মাহবুবের ছোট ভাই মিরাজকে বললেন, যাও, মেহেরুন্নেসাকে নিয়ে ভাই ভাবির বাসর ঘরটা সাজাও। মিরাজ উঠে দাঁড়িয়ে বলল, অপু আম্মা, আমি আর শিমুই সাজাচ্ছি। তোমার আদরের ভাই যে নতুন ভাবিকে দেখি ঘরের ছিটকিনি তুলেছে। শিমুর অনিচ্ছা সত্ত্বেও স্বামীর সাথে গেল মাহবুব আর তিলোত্তমার বাসর সাজাতে। প্রভা এখনো দেয়াল হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু মুখ একদম নিশ্চুপ। শিমুর সামনে দিয়ে যাওয়ার সময় 2 হাত জড়ো করে ক্ষমা চাইল প্রভার কাছে। বাড়ির সকলে মেতে আছে নতুন বউকে নিয়ে। মাহবুব আর চোখে দেখল প্রভাকে, দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েছে মেঝেতে। ঘণ্টাখানেক পর মিরাজ এলো, ঘর সাজিয়েছে। মাহবুব আর তিলোত্তমাকে ঘরে পাঠালেন রমলা। হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিতে বলল। তিলোত্তমার হাত ধরে নিয়ে যাওয়ার সময় আবারও প্রভার দিকে তাকালো মাহবুব। এখনো সেভাবেই বসে আছে প্রভা। ঘরে গিয়ে তিলোত্তমাকে বসতে বলে হাত মুখ ধুতে গেল নয়ন। মেহেরুন্নেসা এখন বেরিয়েছে ঘর থেকে।
এতক্ষণ বাড়িতে লোকজনের সমাগম দেখে বের হয়নি। বাইরের কোনো লোকের সামনে কখনো যায়নি সে। কালো সালোয়ার কামিজ পরিহিত, বড় হাতা জামাটার হাত সম্পূর্ণ ঢাকা, শুধু কবজিটুকু দৃশ্যমান। কালো ওড়নাটা মাথায় সুন্দর করে হিজাবের মতো করে পড়েছে, শুধু মুখটুকু দেখা যায়, কপাল চুল গলা সবই ঢাকা। ওর পুরো নাম মেহেরুন্নেসা নূর। ওকে প্রথম দেখলে মনে হতো যেন সাদা ভোরের কুয়াশা ধীরে ধীরে মানুষের আকার নিয়েছে। তার গায়ের রং শুধু উজ্জ্বল ফর্সা নয়, বরং চাঁদের আলো মেশানো নরম স্নিগ্ধ আভা। চোখ দুটো বড় টানা, গভীর, যেন অজস্র কথা জমে আছে ভেতরে, অথচ উচ্চারণের অনুমতি পায় না। তার ভুরু দুটি আঁকা ধনুকের মতো, মাঝখানে লাজুক কপাল, কপালে কখনো টিপ পড়ে না। ওড়নার আড়ালেই তার সৌন্দর্য লুকিয়ে থাকে। ঠোঁট পাতলা নয়, আবার ভারীও নয়, গোলাপের পাপড়ির মতো নরম, কিন্তু সব সময় সংযত। অকারণে হাসতে শেখেনি সে। তার হাসি দেখা মানেই যেন বিরল কোনো ফুল ফোটা। চুল ঘন কালো, কোমর ছুঁই ছুঁই, কিন্তু সেই চুলও খোলা দেখা যায় না কারোর সামনে। শক্ত করে বেঁধে তার উপর টেনে নেয় ওড়না, যেন নিজের সৌন্দর্য নিজেই পাহারা দেয়। মেহেরুন্নেসা এমন মেয়ে যে আয়নায় নিজেকে দেখে না অহংকারে, দেখে ভয় মিশ্রিত সচেতনতায়। ছোটবেলা থেকেই তার বাবা শিখিয়েছেন, রূপ আল্লাহর আমানত, তাকে হেফাজত করতে হয়। সে কোনোদিন উঠোন পেরিয়ে বাইরের আঙিনায় যায়নি অকারণে। জানালার ফাঁক দিয়ে আকাশ দেখেছে, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে গল্প করেনি। পাড়া প্রতিবেশীর কারোর সামনে মুখ খোলেনি প্রয়োজন ছাড়া। বাবা আর ভাই ছাড়া কোনো পরপুরুষের সামনে সে কখনোই দাঁড়ায়নি। চলার ভঙ্গিটাও আলাদা, পা ফেলে শব্দ না করে হাঁটে, যেন মাটিকেও কষ্ট দিতে চায় না। কথা বলে নিচু স্বরে, চোখ নিচু করে, অথচ সেই নিচু চোখের দৃষ্টিতেই এমন এক গভীরতা আছে যা অজান্তেই কাউকে থমকে দিতে পারে। তার পর্দাশীলতা ভীরতা নয়, সেটা তার বিশ্বাস, তার লালন পালন আর তার আত্মসম্মান। সে জানে না দুনিয়ার কুটচাল, জানে না পুরুষের লালসা, জানে শুধু নিজের সীমা আর ইজ্জতের মূল্য। গ্রামে 2-4 জন মহিলা তাকে দেখেছে, এছাড়া কোনো মহিলার সাথেও সাক্ষাৎ করতে দিতে চান না শামসুর হাওলাদার। পাশে লোক সম্মুখে তারা মেহেরুন্নেসার সৌন্দর্যের বর্ণনা দেয়, তবুও যে কজন দেখেছে তারা বলে বেড়ায়, ও মেয়ে না, ও নূরের নেমে এসেছে। কিন্তু মেহেরুন্নেসা এসব জানে না। সে শুধু জানে তার পৃথিবী খুব ছোট। বাবা, ভাই আর 4 দেয়ালের ভেতরটুকুই তার আকাশ। এখনো দুনিয়া তার অজানায় রয়ে গেছে। কিন্তু প্রভা জমিদারের মেয়ে, ও মেহেরুন্নেসার উল্টো। ছোট থেকেই রাজকাজ দেখে বড় হয়েছে, কোনো সমস্যা দেখে দমে যাওয়ার মেয়ে নাও। প্রভার পাশে গিয়ে বসে কেঁদে ফেলল মেহেরুন্নেসা। ভাইজান এটা কেন করলো ভাবি? আমার যে চোখে সইছে না এসব। প্রভা উঠে দাঁড়ায়, চোখ মুছে বলে, এত কষ্ট পেও না মেহের, এটা তো হওয়ারই ছিল। গোটা পরিবারকে কষ্ট দিয়ে তোমার ভাইকে বিয়ে করে চলে এসেছিলাম, তারও তো একটা অভিশাপ আছে। প্রভা সিঁড়ি উঠতে নিলে মেহেরুন্নেসা হাত ধরে বলল, কোথায় যাচ্ছ ভাবি? প্রভা শক্ত গলায় বলল, এই অভিশাপের সংসারে আর এক মুহূর্তও নয়। মেহেরুন্নেসার হাত ছাড়িয়ে নিয়ে গট গট পায়ে ঘরের দিকে গেল প্রভা। ঘরের সামনে গিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ। কয়েকবার টোকা দিতেই দরজা খুলল তিলোত্তমা। সামনে প্রভাকে দেখে একটু ভড়কে গেল। প্রভার রুমে ঢুকে গেলে তিলোত্তমা এর পিছু পিছু গিয়ে বলল, এই এই এই, এটা এখন আমার ঘর, তুই এখানে কেন এসেছিস? এর মধ্যে কল ঘর থেকে বের হলো মাহবুব। প্রভা মাহবুবকে দেখেও না দেখার মতো করে নিজের ব্যাগ বের করতে করতে তিলোত্তমাকে বলল, জানি এটা তোর ঘর, অন্য কারো জিনিস নেওয়ার মতো অতটাও ছোট লোক আমি নই। সে স্বভাব তোর আছে, আমি জমিদারের কন্যা, দান করা আমার স্বভাব। আমি আমার জিনিসগুলো নিতে এসেছি। মাহবুব শুধু দেখলো, কিছু বলল না। প্রভা নিজের কয়েকটা জামা ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন তিলোত্তমা কিছু বলতে যাবে, দেখ আপা। অমনি প্রভা পিছনে ঘুরে কষিয়ে একটা চড় মারল তিলোত্তমার গালে।
রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে প্রভা। তিলোত্তমা কাঁদো কাঁদো হয়ে মাহবুবকে বলল। দেখলে তুমি? মাহবুব তাও কিছু বলল না। প্রভার দিকে তাকাতেই প্রভা বলল। চটটা মারলাম ওই নোংরা মুখে আমাকে আপা বলার জন্য। ব্যাগ নিয়ে বেরিয়ে গেল প্রভা। মাহবুব তাকিয়ে রইল প্রভার যাওয়ার দিকে। ঘর পেরিয়ে ছোট বসার ঘরটার কাছে আসতেই প্রভার শাশুড়ি গলা উঁচু করে বলল। অত তেজ দেখাও কারে? জমিদারের বেটি? জমিদারের মুখ পুরাইয়া না সেই কবেই আইসম, অহন তেজ দেখাই যাইবা আর হইব নাকি? জমিদার বাকের শাহ সম্মানী মানুষ, তার সম্মান নষ্ট কইরা আমার ব্যাটার লগে পোলাই আহনের সময়ই তোমারে মাটি দিয়া থুইছে। ওই ঘরে তোমার জায়গা হইব না নবাব নন্দিনী। প্রভা বড় বড় পা ফেলে এগিয়ে আসলো রমলার সামনে। রমলা প্রভাকে দেখে দুপা পিছিয়ে গিয়ে বলল। দেখো দেখো, মনে হয় চোখ দিয়ে আমারে গিলা খাইব, হতচ্ছাড়ি কনহানকার। প্রভা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পাশে থাকা কাচের হারিকেনটা সজোরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ঝনঝন শব্দে তা ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। রমলা লাফ দিয়ে পেছনে সরে যায়। প্রভাজ হুঙ্কার দিয়ে বলে। দোয়া করেন আমার যেন জমিদার মহলে জায়গা না হয়, কারণ কোনোভাবে জায়গা হয়ে গেলে দুনিয়াতে আপনাদের জায়গা নড়বড়ে হয়ে যাবে। প্রভার এরূপ হুমকিতে রমলার কপালে দীর্ঘ ভাঁজ পড়ল। পরপর বাকের শায়ের 2 মেয়েকে পালিয়ে নিয়ে এসেছে তার ছেলে। এবার যদি খেপে গিয়ে জমিদার কোনো পদক্ষেপ নিয়ে নেন। শুকনো ঢোক গিল রমলা। প্রভার দরজার সামনে গিয়ে ফের পিছনে তাকালো। প্রভার চাহনিতে রমলার বুকটা ধক করে ওঠে। প্রভা আত্মবিশ্বাসের সাথে বলল। বাপ জায়গা না দিলেও আমার ভাই কিন্তু মরে নাই। রুমলা বেগম, আপনার ছেলের দুধ গোসল দিয়া পবিত্র করে রাইখেন। প্রভার কণ্ঠ পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো মাহবুব, মিরাজ আর শিমুও বেরিয়ে এলো। রমলা চেঁচিয়ে বলল। ও বাবু, দেখছিস কি? আরে ওই মাইয়ারে আটকা, নইলে যে আমাগো সবার গলায় দড়ি লাগবো। মাহবুবের আগে মিরাজ গিয়ে ধরে ফেললো প্রভার হাত। প্রভা ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে, কিন্তু পুরুষের শক্তির কাছে এক নারীকে হার মানতে হলো। মিরাজ টেনে এনে দড়ি দিয়ে বেঁধে ফেললো প্রভার 2 হাত। প্রভা রাগে জিদে চেঁচাচ্ছে। রমলা পনের পিক ফেলে বলল। পুরা মুখের ঘর বন্ধ করে রাখ, মাগির বড় দেমাক না, দেমাক ছুটাইতাছি। তোমা খাড়াও, যা ওরে ঘরে আটকে দে। মেহেরুন্নেসা ছুটে আসে প্রভার চিৎকারে। রমলার হাতে পায়ে ধরে অনুরোধ করে। ও আম্মা, আম্মা ছেড়ে দাও না ভাবিকে। ও ছোট ভাইজান ভাবিকে ছেড়ে দাও। ওনার কি দোষ আম্মা? দোষ তো করেছে তোমার বড় ছেলে। ভাবিকে ছাড়তে বলো না আম্মা। মল্লিকা মেহেরুন্নেসার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে আসলো। বড়দের মধ্যে কথা বলতে হয় না মেহের, এসো এসো বলছি। ফুপু মেহেরকে টেনে নিয়ে ওর ঘরের খাটের উপর ছুঁড়ে মারলো। মেহের নিজেকে সামলে উঠতে ওঠার আগেই দরজা বন্ধ করে দিল। কুটির হেসে শাড়ির কুচি ধরে হেঁটে এলো বৈঠকখানায়। মেহের দরজা ধাক্কাচ্ছে বারবার। ফুপু, আম্মা দরজাটা খোলো, এটা ওর নাই, তোমরা এমনটা করতে পারো না। প্রভার হাত দুটো পিছনে বাঁধা। ছুটাছুটির দরুন মাথার ঘোমটাটা পড়ে গেল মাথা থেকে। মাহবুব পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় মারল প্রভার গালে। এতে প্রভা দমলো তো নাই, আরো হিংস্র হয়ে উঠল। পা দিয়ে জোরে আঘাত করলো মাহবুবের হাঁটুতে। তাল সামলাতে না পেরে হাঁটু ভেঙে বসে পড়ল মাহবুব। চৌকির কোণা লেগে কপালে জখম হলো বেশ খানিকটা। ক্ষতস্থানে হাত দিয়ে তরল অনুভব করতেই হাতটা সামনে আনলো মাহবুব। কপাল চুয়ে রক্ত পড়ছে তার। প্রভার চোখ এখনো আগুনের স্ফুলিঙ্গ হয়ে আছে, যেন ঝলসে দেবে সব। মাহবুবের রাগ আরো দ্বিগুণ হলো। তেড়ে আসতে লাগলে হাঁটুর আঘাতটাকে থামিয়ে দিল। নড়তে পারল না আর। রমলা আর মল্লিকা গিয়ে প্রভার চুলের মুঠি ধরল একজন, আরেকজন পা মারিয়ে দিল নিজের পা দিয়ে। প্রভা যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। শিমু মুখে ওড়না চেপে কাঁদছে। স্বামীর ভয়ে বাঁচাতে পারছে না প্রভাকে। মল্লিকা বলল। আরে ভাবিজান, একে এখানে রাখা ঠিক হবে না। ভাইজান এলো বলে ওকে ভান্ডারখানায়।
আগের যুগে পুরনো জিনিস রাখার ঘর। আটকে দাও, কোনোভাবে ছুটে যেন জমিদার বাড়ি পৌঁছতে না পারে। মল্লিকা, রমলা আর মিরাজ টেনে হিস্ট্রে প্রভাকে নিয়ে গেল পুরনো বইপত্র আর পুরনো জিনিস রাখার ছোট্ট ঘরটায়। কাঠের চেয়ারে বসিয়ে বেঁধে রাখলো হাত পা, সাথে মুখো। রমলা ফের চুল টেনে ধরল প্রভার। নবাব জাদি এবার পৌঁছে মর এই ঘরে। মল্লিকা আর মিরাজকে বলল, মাহাবুরের বাবা এলে বলবি এমনি বাড়ি ছেড়ে চলে গেছি। প্রতিবেশীদেরও একই কথা বলবি। তিলোত্তমা লাল রঙের কামিজ পরে মাথায় ঘোমটা টেনে বসার ঘরের চৌকিটাতে বসে আছে। রমলা গিয়ে দাঁত কেলিয়ে হেসে তিলোত্তমার পাশে বসলো। তা বেগম, কি কি গহনা এনেছো বাড়ি থেকে? তিলোত্তমা মুচকি হেসে বলল, গায়ে যা দেখছেন তাই, এর চেয়ে বেশি আমার ছিল না গয়না। রমলার মন ভরল না গয়না দেখে। জমিদারের কন্যা বলে কথা, যতই হোক দ্বিতীয় পক্ষ। প্রভাত অনেক গহনা নিয়ে এসেছিল, গত 2 বছরে সব উড়িয়ে ফেলেছে তারা। কিন্তু তিলোত্তমা তেমন কোনো গহনা আনেনি। হাসার চেষ্টা করে বলল, তুমি তো জমিদার বাবুর দ্বিতীয় পক্ষের কন্যা, তাই না? তিলোত্তমার মুখটা কালো হয়ে গেল। দুদিকে মাথা নেড়ে না বোধক ইশারা করলো। মাথা নিচু করে বলল, আমার বাবা ছিলেন একজন বাণিক। বাবা মারা যাওয়ার পর জমিদার বাকের শাহের সাথে আমার আম্মার নিকাহ হয়। তখন আমার বয়স 7 বছর ছিল। রমলার মুখ আরো কালো হয়ে এলো। গত 2 বছরে নিজের মেয়ের খোঁজই নেয়নি বাকের শাহ, আর এই তো পরের মেয়ে, সাথে তেমন সোনা মানিক্য ও তেমন আনেনি। তাহলে কি লাভ হলো একে বিয়ে করে? আরো বড় ঘরের কোনো বণিকের মেয়েকে ফাঁসালেও তো পারতো তার ছেলে। মনের বিষ মনে চেপে রেখে তিলোত্তমাকে ঘরে যেতে বললেন। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা হেলান দিয়েই মেঝেতে বসে পড়েছে মেহেরুন্নেসা। মায়াবী চোখ জোড়া দিয়ে গড়িয়ে পড়েছে পানি, গাল দুটো ভিজে উঠেছে। মনে মনে আব্বুকে খুব স্মরণ করেছে। আব্বু উপস্থিত থাকলে হয়তো ভাবির সাথে এত বড় অন্যায় হতে দিত না। মাগরিবের আজান পড়ল মসজিদে। মেহেরুন্নেসা আবার দরজা ধাক্কায়। বাইরে না গেলে অজু করবে কি করে? আজানের ধ্বনি শুনে রমলা নিজেই খুলে দিল মেহেরুন্নেসার দরজা। মেহেরুন্নেসা ধন্ত হয়ে বের হতে গেলে রমলা সজোরে চেপে ধরল মেয়ের বাহু। চুপচাপ অজু করে চলে আসবি। এদিক ওইদিক যদি খবরদারি করতে দেখেছি, দেখে নিস তোর কি হাল করি। কিন্তু আম্মা, ভাবি তো। মেহের এর কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চড় মেরে দিল তার গালে। মেহের গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে রয়েছে মায়ের দিকে। ফর্সা গালটায় 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। মেহের কথা না বাড়িয়ে অজু করতে গেল, তবুও তার আনাড়ি চোখ চারিদিকে খুঁজছে প্রভাকে। কোথাও কোনো সারা শব্দ নেই। চিন্তিত হয়ে উঁচু করলো। ঘরে এসে নামাজ পড়ে নিল। প্রভার জন্য দোয়াও করলো মোনাজাতে। জায়নামাজ ভাঁজ করে আলনায় রেখে চৌকির কোনায় গিয়ে বসলো। চৌকির পাশের টেবিলটাই অল্প কিছু বই। আব্বু যখন নগরে গেছিল তখন মেহেরের জন্য নিয়ে এসেছে। শামসুর হাওলাদার বাড়িতে নারী গৃহ শিক্ষক এনে মেয়েকে পড়া শিখিয়েছেন। কোরআনের সাথে মেহের বাংলাও পড়তে পারে। গ্রামের অল্প সংখ্যক নারী রায় কেবল বাংলা পড়তে পারে, হাতে গোনা কয়েকজন, বাকিরা অশিক্ষিত। আর ইংরেজি কেবল জমিদার বাড়ির কয়েকজন পুরুষই জানে। এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বাইরে অন্ধকার ঘুটঘুটে হয়ে আসছে। মেহেরকে খাবারটাও ঘরে দিয়ে গেল রমলা। অজুর জন্য বালতিতে করে পানিও দিয়ে গেল, যাতে আর বের না হয় সে। দরজা বন্ধ করল না, মেহের নিজেই ভেতর থেকে বন্ধ করে দিল। খাবার ঢেকে রেখেই শুয়ে পড়ল মেহের। খাওয়ার ইচ্ছে নেই। পাশের ঘরে থেকে ভেসে আসে মৃদু গোঙানির আওয়াজ আর আঘাতের শব্দ। মেহেরের টনক নড়ল। কাকে মারছে? ভাবিকে না তো? গলা শুকিয়ে আসে মেহেরের। হারিকেনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘরে খিল খুলল। নিজের ঘর পেরিয়ে বসার ঘর পার হতেই মাহবুবকে দেখলো ভান্ডার ঘর থেকে বেরোতে। মেহের আড়ালে চলে গেল দ্রুত। মাহবুব খোঁড়াতে খোঁড়াতে ঘরে চলে গেল। তারপর মেহের গেল ওই ঘরের দরজার কাছে। জানালার ফাঁক দিয়ে হারিকেন দিয়ে দেখলো প্রভা চেয়ারে বাঁধা অবস্থায় উল্টে পড়ে আছে। মেহেরের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল
মৃদু স্বরে রাখল। ভাবি, ভাবি। প্রভার চোখ জোড়া নিভে আসে। মেহের কয়েকবার ডাকলেও কোনো সাড়া পেল না। বসার ঘরের ভেতর থেকে মল্লিকার গলা শোনা যায়। মেহের দ্রুত স্থান ত্যাগ করলো। মা বা ফুপু আম্মার হাতে পড়লে আর রক্ষে নেই। চুপি চুপি ঘরে ঢুকে ফের খিল তুলে দিল। কোনোভাবেই চোখের সামনে থেকে সরাতে পারছে না তিলোত্তমার রক্তাক্ত মুখখানা। মেয়েদের কি ভাগ্য, মেয়েদের সাথেই এমন অত্যাচার আর কতকাল হবে। কয়দিন আগেও পাশের বাড়ির বউটা গলায় দড়ি দিল স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে। আবার মাহবুবও এমন কাজ করছে। মাহবুবকে নিজের ভাই ভাবতেও ঘৃণায় গা রিডি করছে মেহেরের। কিন্তু প্রভাকে কি করে সাহায্য করবে ভেবে পায় না। সকালে আম্মা আর ফুপু যখন তালিমে যাবে তখন না হয় এই সুযোগে প্রভার কাছে যাওয়ার চেষ্টা করবে। সকালে সূর্য উদয়ের পরপরই বাড়ি থেকে বেরিয়ে যান শামসুল হাওলাদার আর মাহবুব। তাদের একখানা মুদি দোকান আছে, সেটার মোকাবে যাবে নগরে। মিরাজ একটা আড়তে কাজ করে, সেও গেল আড়তে। বাড়ির রান্নাবান্না আর ঘরের কাজের পাট চুকিয়ে রমলা ননদকে নিয়ে তালিমে গেল। সাথে নিল নতুন বউকেও। সবার সাথে পরিচয় করাতে হবে তো। বাড়িতে রইল শিমু আর মেহের। সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে গেল বাইরে থেকে। মেহেরও এর অপেক্ষাতেই ছিল। চারিপাশ চোখ বুলিয়ে দেখে নিল শিমু নিজের ঘরে বোধহয়। দ্রুত রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার নিল। তারপর সেটা নিয়ে ভান্ডার ঘরে গেল মেহের। কিন্তু দরজায় তালা ঝোলানো। এবার খাবারটা দিবে কি করে বেশ চিন্তায় পড়ে গেল। মেহের থালাটা দরজার সামনে রেখে জানালার ফাঁক দিয়ে উকি দিল। প্রভা আগের মতোই পড়ে আছে। মেহের সতর্কতার সহিত ডাক দিল, ভাবি, ও ভাবি, শুনছো? প্রভা অনেক ধস্তাধস্তি করে মুখের রুমালটা সরিয়েছে, কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না যেন। মেহের বলল, তোমাকে খাবার দিই কিভাবে বলো তো ভাবি? প্রভা দুর্বল কণ্ঠে বলল, খাবার লাগবে না মেহের, দরজা খুলে দাও শুধু। মেহেরের টলমলে চোখ দুটির পানি টুপটুপ পড়ল মেঝেতে। ভাবি, দরজায় তালা লাগানো, আর সদর দরজাতেও। প্রভা যেন শেষ আশার আলোটুকু হারালো। হঠাৎ তার মাথায় আসলো অন্য বুদ্ধি। মেহের, মেহের আছো? হ্যাঁ ভাবি, আছি, শুনছি, বলো। একটা চিঠি লিখতে পারবে বোন? আমার ভাইজানের কাছে। চিঠি পেলেই ভাইজান আমায় নিতে আসবে। মেহের দ্রুত চোখের পানি মুছে নিল। সে সব করতে প্রস্তুত, তবুও এই নির্দোষটার যেন মুক্তি হয়। পারবো পারবো, কিন্তু পাঠাবো কি করে? আমি তো জমিদার বাড়ি চিনি না। পাশের বাড়ি যে সাহানা ভাবি আসে মাঝে মধ্যে, ওর স্বামী রাজবাড়ির সৈনিক, ওর কাছে দিলেই তো পৌঁছে দেবে বোন। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, বাঁচাও আমায়। মেহের যদিও কখনো এই বাড়ির বাইরে যায়নি বড় হয়েছে পর থেকে, তবুও প্রভার জীবনের কথা চিন্তা করে হলেও যেতে হবে। আমি এক্ষুনি দোয়াত কলম আর কাগজ নিয়ে আসছি। মেহের দৌড়ে গিয়ে হলদে একখানা কাগজ নিয়ে আসলো। কালিয়ার দোয়াত নিয়ে বসলো ঘরের সামনে। প্রভা বলে দিবে কি কি লিখতে হবে। প্রভা বলতে শুরু করলো, প্রিয় ভাইজান, সেদিন তোমাদের অবাধ্য হয়ে পালিয়ে আসার পর বুঝেছিলাম পরিবারের অমতে কিছু করলে সুখী হওয়া যায় না। আজ আমি নির্যাতিত, মৃত্যু পথযাত্রী। কখন জানি ওর আমাকে মেরে ফেলে। জানো ভাইজান, তিলোত্তমাকে আমার স্বামী বিয়ে করেছে। ওরা আমাকে খুব মারছে ভাইজান, বেঁধে রেখেছে যাতে তোমার কাছে যেতে না পারি। যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে দ্রুত আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আর যদি ঘৃণায় মুখ ফিরিয়ে রাখো আজও, তাহলে আজকের পর থেকে জেনে নিও রত্নপ্রভা মরে গেছে। আমি রাজ্যের শেষ সীমানায় শামসুর হাওলাদারের বাড়িতে আছি। হিতি, তোমার বোন রত্নপ্রভা। একটা খামও তৈরি করলো মেহের। খামের ভিতর কাগজখানা ভরে ওপরে ঠিকানা লেখার জন্য জিজ্ঞেস করলো প্রভাকে। প্রভা বলে দিল, ঠিকানা শাহাবাদ প্রাসাদ, প্রাপক বাইজিৎ শাহ। বাইজিৎ শাহ নামটা মেহের পরপর দুইবার মুখে উচ্চারণ করলো। আচমকাই যেন কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। দরজা ঝনাত করে খোলার শব্দ পেয়ে সতর্ক হলো। রমলা ঘরে ঢোকে আগে প্রভারকে দেখে নিল, কারণ বাড়িতে যে দুজন ছিল তারা প্রভার ভীষণ দরদ করে।
কে জানে আবার তালা ভেঙে বের করেও দিতে পারে। না, ঠিকই আছে। রমলা গোসল করতে গেল। মেহের খামটা নিজের বিছানার তলায় রেখে জানালার পাশে গিয়ে বসলো। ভীষণ চিন্তা হচ্ছে খামটা কি করে পৌঁছে দিবে সে নিয়ে। দ্রুত না দিতে পারলে হয়তো প্রভাকে বাঁচানোই যাবে না। রাত অবধি অপেক্ষা করাটাও দুষ্কর হয়ে উঠেছে। কাল থেকে না খেয়ে প্রভা, তার উপর বেধরম মার মেরেছে মাহবুব। আজও তো খাবার দিবে বলে মনে হয় না। দিন ছাড়া বাড়ির লোকের চোখ ফাঁকি দিয়ে বের হতেও পারবে না। আর জমিদার প্রাসাদে যাওয়ার পর চিঠিটা সে পড়বে তো, নাকি চারিদিকে থেকে বিভিন্ন প্রয়োজনে আসা পত্রগুলোর পিছনেই চাপা পড়ে থাকবে। মেহেরের ভাবনার মাঝেই দরজার সামনে থেকে শোনা যায় চিকন মেয়েলি কণ্ঠস্বর। আসবো? মেহের তাকিয়ে দেখলো তিলোত্তমা দাঁড়িয়ে আছে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কতটা জঘন্য হলে মানুষ বোন বেঁচে থাকতে বোনের স্বামীকে বিয়ে করে ঘর ভাঙতে আসে। মেহেরের মনে হয় প্রভার এই অবস্থার জন্য তিলোত্তমাই বেশি দায়ী। তিলোত্তমা মেহের এর কাছ থেকে কোনোরূপ সাড়া না পেয়ে নিজেই ঢুকলো ঘরে। চারিদিকে চোখ বুলিয়ে দেখে মেহেরের পাশে বসে বলল, তুমি বেশ গোছগাছ করে রাখো ঘরদোর, তবে তোমার ঘরটা একটু বেশি ছোট। নাক ছিটকালো তিলোত্তমা। মেহেরুন্নেসা তার ছিলের হাসি দিয়ে বলল, তা অত বড় রাজপ্রাসাদ ছেড়ে এই ছোট্ট মাটির ঘরে এলে কেন? তিলোত্তমা তীক্ষ্ণ চোখে পরখ করল মেহেরকে। ভালোই কথা জানে মেয়েটা, তবে দেখে বোঝা যায় না। পাল্টা উত্তর দিতে বলল, পাঁচতলায় সুখ হয় না, সুখ হলে গাছতলাতেও হয়। কিন্তু যখন অন্যের ঘর ভেঙে হয় তখন তখন কি হয়? তিলোত্তমার এবার বেশ রাগ হলো। খুব সুন্দরী আর মিষ্টি দেখে আগ বাড়িয়ে কথা বলতে এসেছিল মেহেরের সাথে, কিন্তু এখন বুঝতে পারছে মেহের তাকে দুধ চোখের বিষ মনে করে। আসলে সে প্রভার শুভাকাঙ্ক্ষী। তিলোত্তমার চুপ থাকা দেখে মেহের কিছু বলতে যাবে, তখনই মনে পড়ল সেও তো জমিদার প্রাসাদ থেকে এসেছে, ওর কাছ থেকে খবর নেওয়া যাবে। মেহের অল্প নরম হলো। শুনুন, আপনি বাইজিৎ শাহকে চেনেন? তিলোত্তমা হাসলো। চিনব না কেন, সম্পর্কে ভাই হয়তো। যদিও আমার তেমন সম্পর্ক নেই, তবে একই মহলে ছিলাম। মেহের আরো জানতে জিজ্ঞেস করলো, সে ভাই বোনদের ভীষণ ভালোবাসে বুঝি? আসলে মেহের নিশ্চিন্ত হতে চাচ্ছে প্রভার খবর শুনে সে আসবেন কিনা। তিলোত্তমা বালিশে হেলান দিয়ে বলল, ভাই পাবে কোথায়? বাকের শাহের একটাই ছেলে, প্রথম স্ত্রীর ঘরের বাইজিৎ শাহ আর রত্নপ্রভা। সে মারা যাওয়ার পর আমার মাকে বিয়ে করেন। তারপর আমার এক বোন হয়েছে, ওর নাম সুনেহেরা। আর কি বললে? ভালোবাসা? ওনার ভিতর সেসব বিন্দু মাত্র ছিটে ফোটা নেই। নিজের বোনকে ভালোবাসতো হয়তো, আমাদের কি তো তখন ফিরেও তাকায়নি। গোটা জীবনে আমার সাথে 2-3 বার কথা হয়েছে তার সাথে। আমাদের বড্ড ঘেন্না করেন উনি, দ্বিতীয় পক্ষ তো তাই। মেহেরের আর কথা বাড়াতে ইচ্ছা হয় না। নিজের জামা কাপড় গোছাতে গোছাতে তিলোত্তমাকে বলল, আপনি এবার আসতে পারেন, আমি গোসলে যাব। মুখের ওপর যেতে বলায় তিলোত্তমা কিছুটা অপমান বোধ করলো। তবুও মুখে কিছু না বলে বেরিয়ে আসে ঘর থেকে। মেহেরও গোসল করতে যায়। কলপাড়ের চারপাশটা টিনের বেড়া দেয়া। মেহের গোসল করতে ঢুকলেই শাহানা আসলো কলপাড়ে। শাহানা এর আগে কয়েকবার দেখেছে মেহেরকে, কিন্তু কথা হয়নি কখনো। মেহেরকে দেখেই বুঝলো গোসল করতে এসেছে। মেয়েটাকে যতবার দেখে ততই যেন মুগ্ধ হয়। প্রকৃতির এমন অবিচার পছন্দ হয় না শাহানার। কেন একজনকে এত বেশি সুন্দর বানাতে হবে? বাকিরা কি দোষ করেছে? মেহেরুন্নেসা খুব বিব্রত বোধ করেছে শাহানার এমন তাকিয়ে থাকায়। কিছু বলবেন আপা? মেহেরের ডাকে শাহানা ঘর থেকে বেরোলো। নারী হয়ে আরেক নারীর সৌন্দর্যে এমন ঘোর লেগে যায়। না জানি মেয়েটার স্বামী কত ভাগ্যবান হবে। শাহানা হেসে বলল, আর বইল না বোন, সকালবেলা কলটা খারাপ হইল, তাই তোমাগো কলে পানি নিতে আইলাম। তো তুমি গোসল কইরা নাও, পরে নিমানি। মেহের দ্রুত সরে দাঁড়ালো। কিছু বলছেন আপা? নিন নিন, আপনি পানি নিন আগে। শাহানা মিনমিনে গলায় বলে, না মানে তুমি ভেতরে গোসল করতাছো। মেহের স্মিত হেসে বলল, তাতে কি হয়েছে? আপনিও মেয়ে, আমিও মেয়ে, আসুন।
শাহানা মুগ্ধ হয়ে মেহেরের ব্যবহারে। রূপের মতো মেয়েটার ব্যবহারও খুবই সুন্দর। কল চাপতে চাপতে শাহানা বলল, আসলে আমি একটু তাড়াই আছি, তাই আর কি তোমাকে কলে আইলাম। তোমার ভাইয়ের তো ছুটি শেষ, আইজি যাইব আবার জমিদার প্রাসাদে। মেহেরের হুট করে মনে পড়ল শাহানার স্বামীর কথা। সেও তো তার কাছে যেতে চেয়েছিল প্রভার চিঠি নিয়ে। কিন্তু সৃষ্টিকর্তার কি মহিমা, শাহানা নিজে এসেছে আজ ওদের বাড়ি। মেহের খপ করে শাহানার হাতটা দু হাতে জড়ো করে ধরে বলল, ও আপা, আপনাকে একটা অনুরোধ করব, দয়া করে ফিরিয়ে দেবেন না। মেহের এভাবে ধরায় আরো অবাক হলো শাহানা। মেয়েটার গায়ের বরণ দেখে মাঝে মধ্যে ইচ্ছে হতো মেয়েটাকে একটু ছুঁয়ে দেখি আদৌ মানুষ নাকি মোমের পুতুল। ডাগর ডাগর দু চোখ ভর্তি অনুরোধ স্পষ্ট। শাহানা আশ্বস্ত করে বলল, বলো বোন, কি হয়েছে? আপনার স্বামী তো জমিদার প্রাসাদে কাজ করে, আমি একটা চিঠি পাঠাতে চাই, উনি কি একটু পৌঁছে দিতে পারবেন? শাহানা হাসলো। কেন পারবো না? তুমি জানো আমার স্বামী জমিদারের খাস লোক, কিন্তু কারে পাঠাবো চিঠি? মেয়ের শুকনো ঢোক গিলে বলল, আগে কথা দিন এই বিষয়ে আপনি কাউকে বলবেন না, এমনকি আমার পরিবার কেউ না। এমন মিষ্টি মেয়ের কথা কখনো ফেলা যায় নাকি? শাহানা সম্মত হয়ে বলল, তুমি নিশ্চিন্তে বলো বোন, আমি কাউরে বলবো না। মেহের এক দৌড়ে ঘর থেকে খামটা নিয়ে আসলো, শাহানার হাতে দিয়ে বলল, ভাইজানকে বলবেন এটা বাইজিৎ শাহকে দিতে, আমি চিরকাল আপনার উপর কৃতজ্ঞ থাকবো আপা। শাহানা কিছু বলার আগেই ভেতর থেকে মল্লিকার আওয়াজ পাওয়া যায়, কিরে মেহের, গোসল হলো? নতুন বউও তো গোসল করবে, তাড়াতাড়ি কর। মল্লিকার গলা পেয়ে শাহানা চিঠিটা লুকিয়ে ফেলল নিজের কাছে। দ্রুত কলসি ভরে চলে যায় সেখান থেকে। এবার শুধু চিঠিটা প্রাসাদে পৌঁছানোর পালা। জোহরের নামাজ শেষে সকলে একসঙ্গে খেতে বসেছে। আসেনি শুধু শামসুর হাওলাদার। বউ মা বাড়ি ছেড়ে চলে গেছেন, তা তিনি মানতে পারছেন না। খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে আছে। মেহেরও খাবার গিলতে পারছেন না। অনেক চেষ্টা করেছে বলতে যে ভাবিকেও খাবার দিয়ে আসি, কিন্তু সাহস করে উঠতে পারছেন না। রমলা মেয়ের হাবভাব দেখে বলল, সকালেও তোর ঘর থেকে কাল রাতের খাবার বের করেছি, যেমন দিয়েছিলাম তেমনিই ছিল, হাতও লাগাসনি তাতে। কি হয়েছে তোর? সকালেও খেলি না। মেহের আমতা আমতা করে বলল, কিছু না আম্মা। ভান্ডার ঘর থেকে ভেসে আসে চাপা গঙ্গানির আওয়াজ। মাহবুব সহ সকলেই সতর্ক হয়। মেহেরের গায়ের লোম খাড়া হয়ে যায়। শামসুর জেনে যায় তার আগের মুখ বন্ধ করতে হবে ওর। মাহবুব খাওয়া ছেড়ে উঠে গেল ভান্ডার ঘরের দিকে। মেহেরও উঠল দ্রুত। মল্লিকা থামানোর চেষ্টা করেও পারল না। মেহের ছুটে গিয়ে বাদ সাধল মাহবুবের সামনে। খবরদার ভাইজান, এত বড় অবিচার করো না, ধর্মে সইবে না, আল্লাহ নারাজ হবে ভাইজান, ভাবিকে আর মেরো না। মাহবুব রমলার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে, ওকে থামাও আম্মা, নয়তো খারাপ হয়ে যাবে। সরিয়ে দিতে চাইলে মেহের ভাইয়ের পা জড়িয়ে ধরে বসে পড়ে। দোহাই ভাইজান, আর আঘাত করো না, ভাবিকে মরে যাবে তো, ছেড়ে দাও না ভাইজান, প্রাণটা ভিক্ষা দাও। মাহবুব এক ঝটকায় মেহেরকে সরিয়ে দেয়। মেহের ছিটকে মাহবুবের থেকে দূরে গিয়ে পড়ে। মাহবুব বড় বড় পা ফেলে ভান্ডার ঘরে গিয়ে ভেতর থেকে খিল তুলে দেয়। মেহেরুন্নেসা দরজা ধাক্কায় আর কেঁদে কেঁদে ডাকে, ভাইজান দরজাটা খোলো, খোলো না, আল্লাহর দোহাই লাগে ভাইজান, মেরো না ভাবিকে। তুমি এত পাষাণ হয়েও না, সে তোমার জন্য সোনার উপর সোহাগা ছেড়ে এসেছে, রাজবাড়ির মেয়ে গরিবের ঘরে এসেছে তোমায় ভালোবেসে। তুমি কি সেসব ভুলে গেছো ভাইজান? ছেড়ে দাও ভাবিকে। রমলা খাওয়া ছেড়ে উঠে গিয়ে মেয়েকে টেনে ছড়ায়। আরে করিস কি হতভাগী, তোর বাপ চেঁচামেচিতে চলে আসবে তো। ও মলি, ওর মুখটা চেপে ধর না। আরে আমি যে আর পারছি না ওর সাথে। মা আর ফুপু মিলে মেহেরকে ধরে বেঁধে সরালো সেখান থেকে। শিমুর গাত গুলিয়ে উঠছে বারবার। মেহেরের সাথে তারও প্রতিবাদ করা উচিত ছিল। আজ যা প্রভার সাথে হচ্ছে, কাল তা তারও সাথেও হতে পারে। কুয়াশা ভেজা আকাশের নিচে গাঢ় পাথরে গড়া উঁচু মিনারগুলো মাথা তুলে আছে, যেন শতাব্দীর সাক্ষী। সুউচ্চ চূড়াগুলোর মাথায় লোহার ক্রসের মতো অলঙ্করণ।
আর প্রতিটি জানালায় জ্বলছে হলুদাভ মশালের আলো, যেন অন্ধকারের বুক চিরে জেগে থাকা সতর্ক চোখ। প্রাসাদের ভেতরের প্রবেশের আগে দীর্ঘ পাথরের সিঁড়ি, প্রতিটি ধাপ যেন কোনো গোপন ইতিহাসের ভার বহন করেছে। সিঁড়ির দুপাশে লতানো সবুজ ঘাস আর দেয়ালে সারি সারি লণ্ঠন, যাদের আগুন দপদপ করে জ্বলছে বাতাসের হালকা স্পর্শে। আলো আর ছায়ার খেলা পুরো পরিবেশকে করেছে গা ছমছমে, অথচ রাজকীয়। মধ্যভাগে খিলানযুক্ত একটি বিশাল সেতু, যেন প্রাসাদের এক অংশ থেকে অন্য অংশে যাওয়া মানেই এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ। উপরের বারান্দাগুলো অন্ধকারে আধা ঢাকা, সেখান থেকে হয়তো রক্ষীরা নিচের প্রাঙ্গণ পর্যবেক্ষণ করছে। রক্ষীরা সব ভারী ধাতব বর্মে আবৃত, হাতে লম্বা বর্শা বা তলোয়ার। তাদের চোখে কোনো আবেগ নেই, আছে শুধু কর্তব্য। প্রাসাদের মূল ফটকে বিশাল লোহার দরজা, তাতে খোদাই করা সাহাবাদের রাজচিহ্ন। রাতের বেলায় কুয়াশা আরও ঘন হলে পুরো প্রাসাদটা যেন জীবন্ত হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হবে এটা কোনো স্থাপনা নয়, বরং ইতিহাসের নিঃশব্দ প্রহরী, যার দেয়ালের ভেতর লুকিয়ে আছে অজস্র গোপন কক্ষ, অন্ধকার করিডোর আর রাজবংশের অজানা কাহিনী। প্রাসাদের উত্তর প্রান্তের উঁচু মিনারের ভেতরেই জমিদার পুত্র বাইজিদের ব্যক্তিগত কক্ষ। ভারী কাঠের দরজা বন্ধ, বাইরে দুজন রক্ষী নিঃশব্দে প্রহরায়, ভেতরে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কাগজ উল্টানোর মৃদু শব্দ। কক্ষের চারিদিকে গাঢ় কাঠের বুক সেলফ, পুরনো দলিল, মোটা খাতা, সিলমোহর আর চামড়ায় বাঁধানো রেজিস্টার। মাঝখানে বিশাল টেবিল, তার উপর ছড়িয়ে রাখা জমি জমার মানচিত্র, খাজনার হিসাব, প্রজাদের নামের তালিকা। টেবিলের এক কোণে জ্বলছে পিতলের প্রদীপ। এই সময় যেন বড় কোনো আলো জ্বালানো নিষেধ। প্রদীপের হলুদাভ আলো পড়ে আছে তার মুখের ওপর। সে মাথা সামান্য ঝুঁকিয়ে কাগজ দেখছে। ধারালো চোয়াল, সুগঠিত দেহ, প্রশস্ত কাঁধ। রাজকীয় রক্তের অহংকার যেন তার ভঙ্গিতেই স্পষ্ট, কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ে তার চোখ দুটি, অস্বাভাবিক সবুজাভ। প্রদীপের আলোয় সেই চোখে যেন পান্নার মতো দীপ্তি জ্বলে উঠেছে। যখনই সে কোনো হিসাব মিলিয়ে নেয়, চোখের কোণে কঠোর ধীরতা ফুটে ওঠে। তার আঙুল দীর্ঘ ও ধীর, সিলমোহর তুলে নিয়ে কাগজে চাপ দিচ্ছে মাপাক ভঙ্গিতে। মাঝে মাঝে সে জানালার দিকে তাকায়। কুয়াশায় ঢাকা প্রাসাদের প্রাঙ্গণ দেখা যায় অস্পষ্টভাবে। সেই দৃষ্টিতে আছে দায়িত্ব, আছে কর্তব্য, আর কোথাও গভীরে এক চাপা ঝড়। তার পরনে শুভ্র পাঞ্জাবি আর পায়জামা, চুলগুলো হালকা এলোমেলো, তবুও তাতে এক অদ্ভুত আকর্ষণ। এই মুহূর্তে সে শুধু জমিদার পুত্র নয়, সে এক ভবিষ্যৎ শাসক, যার হাতে প্রজাদের ভাগ্য। তার সবুজ চোখে হিসাবের শীতলতা, কিন্তু ভেতরে কোথাও যেন দপদপ করে জ্বলছে অন্য এক আগুন, যা কেবল ক্ষমতা নয়, আরও গভীর কিছু। দরজায় মৃদু ঠুকঠাক, বিরক্তিতে কপাল কুঁচকে আসে বাইজিদের। পেছনে ফিরে বলে, বলেছিলাম কাজের সময় বিরক্ত করো না। রক্ষী নতজাতু হয়ে বলল, একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি জনাব। বাইজিদ ব্রু গুটিয়ে নিল। জানি তো, এই সময় প্রাসাদের সকল কার্যক্রম নিষেধ। ধ্যানে দিও আর শব্দ কম করো। মহিলাদের খবর দাও অন্তরে কোনরূপ শব্দ না করতে। জনাব, আপনি চিঠিটা রাখুন। বাইজিদ বাধ্য হয়ে রাখতে বলল টেবিলে। রক্ষী সেটা রেখে বেরিয়ে গেল। আগ্রহ না থাকা সত্ত্বেও চিঠির খামটা নিল সে। খামটা হাতে নিয়ে প্রথমেই চোখ পড়ল খামের ওপরের বিষয়গুলোতে। প্রদীপের আলোয় হলদে কাগজখানায় কালো কালি দিয়ে লেখাটা জলজল করছে, প্রেরক মেহেরুন্নেসা নূর। বাইজিদ লেখাটার ওপর বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালো। নামটাই কেবল অদ্ভুত একটা টান, একটা আকর্ষণ আছে। জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে উচ্চারণ করল, মেহেরুন্নেসা। নিজ কক্ষের ভারী দরজাখানা চাপিয়ে দিয়ে ভেতরে রয়েছে বাইজিদ। উঁচু ছাদের নিচে ঝুলে থাকা পিতলের ঝাড়বাতি
থেকে নরম আলো পড়ছে পালিশ করা মেঝেতে। দেয়ালের গা ঘেঁষে সারি সারি পুরনো কাঠের আলমারি, তার ভেতর দলিল, দস্তাবেজ, জমিজমার খতিয়ান, পূর্বপুরুষদের সিলমোহর। বাইজিদ বিশাল টেবিলের সামনে বসে আছে, তার প্রশস্ত কাঁধে শুভ্র পাঞ্জাবি, হাতা গোটানো, তীক্ষ্ণ চোয়াল, সুঠাম দেহ আর সেই অদ্ভুত সবুজাভ চোখ, যেন গভীর বনের ছায়া জমে আছে দৃষ্টিতে। এক হাতে কলম, অন্য হাতে একটি চিঠি। চিঠির ভাঁজে আঙ্গুল স্থির হয়ে আছে একটি নামের ওপর, মেহেরুন্নেসা। কেন এমন মনে হচ্ছে নামটি কাগজে লেখা নয়, তার বুকের ভেতর খোদাই হয়ে আছে। সে বারবার পড়ছে, অথচ পড়া শেষ হচ্ছে না। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো নরমতা এসে ভিড় করেছে। এমন সময় কক্ষের দরজায় হালকা কড়ার নাড়ার শব্দ। ভিতরে আসা যাবে? নরম মার্জিত কণ্ঠ। বাইজিৎ চোখ না তুলেই বলল, আসুন। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সিমরান, জমিদারের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। বন্ধু যখন মারা যায় তখন মেয়েটি ছিল 11 বছরের। বাকের শাহের হাতে দিয়ে গেছিল তার দেখভাল। গোটা পরিবার ডাকাতির শিকার হয়ে মারা যায় সিমরানের। 2 দিন চিকিৎসার রত থেকে মারা যায় তার বাবাও। তারপর থেকেই সে এখানে থাকছে। বয়স 21 বছর। মেয়েটা খুব পরিপাটি, কালো হিজাব পরা, শুধু উজ্জ্বল মুখখানি উন্মুক্ত। তার চোখে এক ধরনের স্থির কোমলতা, যেন সে অনেক দিন ধরেই এই কক্ষে আসার অজুহাত খুঁজছিল। হাতে একটা খালি ট্রে। খাবার তৈরি, চাচাজান বলেছেন আপনাকে ডেকে দিতে। বাইজিৎ এবার চোখ তুলল। সবুজ দৃষ্টি এক মুহূর্তের জন্য সিমরানের মুখে এসে থামল। সে ভদ্র সংযত ভাবে বলল, বাবাকে বলুন শুরু করতে, আমি একটু পরে আসছি। কিন্তু সিমরান ট্রে নামিয়ে রেখে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ধীরে ধীরে বাইজিদের ওপর বয়ে গেল। প্রশস্ত কাঁধ, শক্ত বাহু, গভীর চোখ। সেই দৃষ্টিতে ছিল অকপট মুগ্ধতা, অব্যক্ত অনুভূতি, যেন সে আপাদমস্তক পরখ করে নিচ্ছে মানুষটিকে, নিজের স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখছে। আপনি খুব ব্যস্ত? সে আস্তে জিজ্ঞেস করল। বাইজিৎ হালকা ব্রো কুঁচকাল, তবে কণ্ঠ রুক্ষে নয়। হ্যাঁ, কিছু হিসাব মেলাতে হবে। আঙ্গুল আবার চিঠির ভাঁজে ফিরে গেল। মেহেরুন্নেসা নামটি যেন তাকে টেনে নিচ্ছে অদৃশ্য কোথাও। চিঠিটা না খুলে ওপরের এক নামই আটকে আছে তার ভ্রম। সিমরান সেটা লক্ষ্য করল। চিঠির দিকে এক ঝলক তাকালেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। পাশে থাকা পানির পাত্রটা নিতে গেলে খেয়াল করলো চিঠিটা খুব মনোযোগের সহিত দেখছে বাইজিৎ। পাশে থাকা প্রদীপটার হলদে আলোয়া স্পষ্ট দেখা যাচ্ছে মেহেরুন্নেসার নামটা। সিমরানের ব্রুক যুগল কুঞ্চিত হয়। কোনো নারী তাকে চিঠি পাঠিয়েছে। জমিদারদের কাছে বহু চিঠি ক্রমাগত আসতে থাকে, তবে কখনো নারীদের কোনো চিঠি আসতে দেখেনি সিমরান। তাও আবার বাইজিৎ এত মনোযোগ দিয়ে দেখছে। বাইজিৎ সিমরানের উপস্থিতিতে অস্বস্তি অনুভব করছে। যতই হোক, একা এক কক্ষে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ অবস্থান করা ঠিক না। আপনি আর কিছু বলবেন? সিমরান এর বুকে ভেতরটা অকারণ ভারী হয়ে উঠল। এত কাছে দাঁড়িয়ে থেকেও মানুষটা যেন বহু দূরে। তাহলে আমি চলি? সে মৃদু হাসল, কিন্তু সে হাসিতে কষ্টের সূক্ষ্ম রেখা। বাইজিৎ মাথা নেড়ে আবার চিঠির দিকে ঝুঁকল। তার কাছে এই মুহূর্তে কক্ষের নীরবতার দলিলের হিসাব কিংবা সিমরানের নরম উপস্থিতি কিছুই নয়। তার সমস্ত মনোযোগ আটকে আছে চিঠিতে। ও তো সাবধানে খামের মোড়ক খুলল, যেন ভেতরে থাকা পত্রের ক্ষতি না হয়। প্রথম 2 লাইন পড়েই তার দরদর করে ঘাম হতে লাগলো। 2টা বছর পেরিয়ে গেছে, রন্তপ্রভা চলে গেছে। এই মৃত্যুপুরী থেকে বেশ তো পালিয়েছিল, কিন্তু ওই বাড়িতেও সে অত্যাচারিত। অস্পষ্ট স্বরে আওড়ালো, রত্না। ইচ্ছে করছে এখনই ছুটে যেতে, কিন্তু সন্ধ্যার পর মহলের বাইরে পা দেয়া নিশ্চিত মৃত্যু। শক্ত কাঠের টেবিলটায় মুষ্টিবদ্ধ হাতটা ঠুকে দিল রাগে। কিন্তু মেহেরুন্নেসাকে এই মেয়েটা কেন চিঠি লিখেছে? সবুজ চোখ দুটো হঠাৎ গভীর হয়ে উঠল, যেন দূর আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ দেখছে কেবল এক অদেখা মুখ।
সিমরান নিঃশব্দে কক্ষ ত্যাগ করলো। পেছনে রয়ে গেল ঝাড়বাতির নরম আলো আর এক সুদর্শন পুরুষ, যার হৃদয় ইতিমধ্যেই বন্দী হয়ে গেছে এমন এক নামের কাছে, যে নাম এখনো এই প্রাসাদের চৌকাঠ পেরোয়নি। এমনই ভুলভাল চিন্তা ঘুরছে সিমরানের মাথায়। কক্ষের দরজা টেনে বাইরে বেরিয়েই সিমরান থমকে দাঁড়ালো। করিডোর জুড়ে লম্বা জানালা দিয়ে পড়া বিকালের আলো তার হিজাবের প্রান্ত ছুঁয়ে মেঝেতে ছায়া ফেলেছে। হাতে ধরা খালি ট্রেটা হঠাৎই খুব ভারী মনে হলো। ভেতরে নিশ্চয়ই আবার চিঠিটার দিকেই ঝুঁকে পড়েছেন তিনি। সিমরান ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দ প্রায় শোনা যায় না, তবুও নিজের বুকে ধুকপুকানি যেন প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত তুলছে। সে জানে বাইজিৎ ভদ্র, সংযত, দায়িত্ববান, কারো প্রতি অযথা কঠোর নন। কিন্তু ভালোবাসা, সে ভালোবাসা তো কারোর দিকে ছুড়ে দেওয়ার দয়া নয়। চোখের পাতা ভিজে ওঠে তার ভাবনার দরুন। বড় খাবার টেবিলটা জুড়ে সাজানো ফলমূল, মাছ, মাংস আর সুস্বাদু খাবারে। সামনের চেয়ারটায় বসে বাকির 7 ছেলের অপেক্ষা করছে। পাশেই বড় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে তার দ্বিতীয় স্ত্রী মারজান বেগম। অপর প্রান্তের চেয়ারে বসে ঝিমাচ্ছে জমিদারের ছোট্ট মেয়ে সুনেহেরা। সিমরান মুখ ভার করে উপস্থিত হলো সেখানে। মারজান বেগম বললেন, কি হলো সিমরান, আসবে না ও? সিমরান ট্রেটা টেবিলে রেখে বলল, বললেন খাওয়া শুরু করতে, উনি একটু পর আসবেন, ব্যস্ত আছে। এ রোজকার কথা। বাইজিৎ কখনোই মারজান আর বাকির শাহ একসাথে থাকলে সেখানে আসেন না। সৎমায়ের প্রতি এই মনোক্ষুণ্ণতা তার আজও কাটেনি। যেদিন মারজান এই বাড়িতে আসলো তখন বাইজিতের বয়স 12 আর প্রভার 7 বছর। সাথে নিয়ে এসেছিল তিলোত্তমাকে। তিলোত্তমারও ছিল 7 বছর। সেই দিনই ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল বাইজিৎ। আজও তা কাটেনি। মারজান বহুবার বাইজিদের সাথে কথা বলার মেশার চেষ্টা করেছে, প্রত্যেকবারই এড়িয়ে চলেছে। তিলোত্তমা ছিল বাইজিদের আরও বড় ঘৃণা। তার আগমনের পর থেকে প্রভা প্রতিনিয়ত অবহেলিত হয়েছে। সমবয়সী হওয়ায় প্রভার সব জিনিসে ভাগ বসাতে তার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। একমাত্র সুনেহেরার সাথে কথা বলে বাইজিৎ। তার কাছে মনে হয় এটা ওদেরই রক্ত। আর সুনেহেরার চোখে সে প্রভার জন্য যে ভালোবাসা দেখতে পায় সেটাই ওকে ভালোবাসার একমাত্র কারণ। সুনেহেরা দেখতে হুবহু পুতুলের মতো, চুলগুলো সোনালি রঙের। জমিদার বাড়ির অন্য নারীদের মতো কখনোই অত পর্দা করে না, অত লজ্জাশীলতাও নেই। তার ইচ্ছে করে ঘোড়া ছুটাতে, তলোয়ার চালাতে, তীর ছোড়া শিখতে, আর সাঁতার তার সবচেয়ে প্রিয়। ঘরবন্দি হয়ে থাকতে তার ভালো লাগে না। সিমরানের মলিন মুখ দেখে মারজান বললেন, কিছু হয়েছে সিমরান? তোমায় এত উদাস দেখাচ্ছে কেন? বাইজিৎ কিছু বলেছে? না চাচি আম্মা, ওনার কাছে কোনো এক চিঠি এসেছে, সেটা নিয়েই বোধহয় খুব চিন্তিত আছেন। বাকের শাহ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। কি বলছো? চিঠি নিয়ে চিন্তিত? কোনো বিপদ সংকেত নাকি? মারজান ফের তাকে বসালো। তেমন কিছু হলেও আপনাকে বলতো। আগে খেয়ে নিন। রাত্রির শেষ প্রহরও বিদায় নিচ্ছে। সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত আসন্ন। বাইজিৎ উত্তরে বিশাল বারান্দায় দাঁড়িয়ে ঝর্ণা দেখছে, যদিও মন তার ঝর্ণার সৌন্দর্য নেই। প্রভার চিন্তায় ঘুম হয়নি সারা রাত। মাঝরাতে সিমরান এসে কক্ষেই খাবার দিয়ে গেছে, সেটাও ওইভাবেই পড়ে রয়েছে, খায়নি এক দানাও। পাহাড় শেষে গড়ে ওঠা এক বিশাল জমিদার প্রাসাদের উত্তরে আরেকটি ছোট দুর্গ রয়েছে, কিন্তু সেখানে কি করা হয় বা কারা থাকে তা সকলের অজানা। জমিদার বাড়ির কয়েকজন পুরুষ ব্যতীত কেউ জানে না। সামনে জমিদার মহল থাকায় বাইরের মানুষ বুঝতেও পারে না পিছনে আরেকটি দুর্গ রয়েছে। বাইজিৎ শাহ দাঁড়িয়ে রইলেন বারান্দার প্রান্তে, তার পান্না দীপ্ত নয়ন দুটি যেন আচমকা কঠিন পাথরে পরিণত হলো। সেই চোখে আর কোনো কোমলতা নেই, আছে কেবল জমিদারি রক্তের অগ্নি। কয়েকজন রক্ষী প্রাসাদের সুবিশাল প্রবেশদ্বার খুলে দিল। বাইজিৎ তার ব্যক্তিগত তলোয়ার নিয়ে নিল, মুখটা বাঁধল কালো সাদার মিশ্রণে নকশা করা 4 কোনা কাপড়ে। বিশাল রাজকীয় সিঁড়ি দিয়ে নিচে আসতেই সামনে পড়ল সিমরান। বাইজিৎ পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সিমরান সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাইজিৎ সালামের উত্তর দিলেও পা থামল না। তাই দেখে সিমরান দৌড়ে গিয়ে বাইজিতের সামনে দাঁড়ালো। বাইজিতের হাঁটার গতি রোধ করে অল্পের জন্য ধাক্কা খায়নি দুজন। ওর এমন ব্যবহারে বাইজিতের রাগ হলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কি করছেন? সিমরান মাথা নিচু করে বলল, কোথাও বের হচ্ছেন? আমি নাস্তা প্রস্তুত করেছি, খেয়ে যান দয়া করে, রাতেও খাননি দেখলাম। বাইজিৎ চোখ ছোট করে বলল, না ঘুমিয়ে আমার ঘরের আশেপাশে গুড়গুড় করেন কেন সারা রাত? সিমরান লজ্জায় পড়ে গেল ভীষণ। রাতে খাবারের বিষয়টা না বললেও হতো। মিনমিনে গলায় বলল, খেয়ে যান। রেখে দিন, এসে খাবো। আর এই কথাটা ডেকে বললেই তো হতো। এমনভাবে সামনে এসে দাঁড়িয়েছেন, লেগে যেতে পারতো। আসলে আমার আম্মা বলতো কোথাও যাত্রা পথে পিছন থেকে ডাকতে নেই, তাই আর কি। বাইজিৎ আর কথা বাড়ালো না, বেরিয়ে গেল মহল ছেড়ে। সিমরান তাকিয়ে রইল যতদূর দেখা যায়। বয়সে এত ছোট হওয়া সত্ত্বেও বাইজিৎ সব সময় তাকে আপনি আপনি বলে। মেয়েদের সম্মান করার এই বিষয়টা সিমরানের বড় ভালো লাগে। প্রাসাদের সামনে রক্ষীরা দাঁড়িয়ে বাইজিৎ ধীর স্বরে বললেন, কতজন অশ্বারোহী প্রস্তুত? দেওয়ান কাপা গলায় উত্তর দিল, হুজুর 12 জন অশ্বারোহী সৈন্য, সঙ্গে 6 জন পদাতিক ও 2 জন বরকন্যাস প্রস্তুত আছে। যথেষ্ট নয়। বাইজিৎ শাহ কণ্ঠে বজ্রধ্বনি। 20 জন অশ্বারোহী হবে, এই মুহূর্তে রওনা হবে। অল্পক্ষণের মধ্যেই জমিদার বাড়ির ফটকের সামনে সারিবদ্ধ হলো 20টি ঘোড়া। তাদের শরীরে ঝনঝন করছে রূপার ঘণ্টা। পিঠে বসা বলিষ্ঠ সৈন্যরা তলোয়ারে হাত রেখে অপেক্ষামান। মশালের আগুন দপদপ করে জ্বলছে, যেন প্রতিটি শিখায় জমে আছে ক্রোধ। এখনো আলো পুরোপুরি ফোটেনি। বাইজিৎ শাহ নিজে চড়লেন তার কালো সাদা অশ্ব সিমুর্গ এর পিঠে। সাদা পশমের ওপর লাল মখমলের কাঁথা, কোমরে ঝোলানো খাড়া তলোয়ার। তার সবুজ জাফ নয়ন দুটি মৃদু অন্ধকারেও অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে, যেন শ্রাবণের অরণ্যে হঠাৎ জ্বলে ওঠা দুটি জোনাকি। কিন্তু সে আলো শান্ত নয়, সে আলো সতর্কবার্তা। অশ্বক্ষুরের শব্দে কাঁপতে লাগলো পথের ধুলো। 20টি ঘোড়া, 20 জন অশ্বারোহী, 6 পদাতিক, 2 জন বরকন্দাজ, আর তাদের অগ্রভাবে বাইজিৎ শাহ। তার দৃষ্টির সামনে স্থির, মুখ কঠিন, যেন এক চলমান রণদেবতা। সে রাতে আকাশে চাঁদ উঠেছিল বটে, কিন্তু পথ আলোকিত করেছিল আসলে এক জমিদার পুত্রের ক্রুন্ত সবুজ নয়নের অগ্নি। রাজ্যের শেষ প্রান্তে এসে আস্তে আস্তে আলো পরিষ্কার হলো। সূর্য উদিত হয়ে সব অন্ধকার মুছে দিয়েছে প্রকৃতি থেকে। সবগুলো ঘোড়া গিয়ে থামলো শামসুর হাওলাদার এর বাড়ির আঙিনায়। বাড়িটা মাটির বাইরে কাঠের ছোট্ট একটা গেট বানানো। ফজরের নামাজ শেষে মেহেরুন্নেসা চোখ বুজেছিল ক্লান্তিতে। মল্লিকা আর রমলা রান্নাঘরে, শিমু তাদের সাহায্য করছে। নতুন বউ এখনো স্বামীর সাথে ঘুমাচ্ছে। পুরুষেরা সকলেই বাড়িতে। বাইরে এতগুলো ঘোড়ার শব্দ আর অস্ত্রের শান শান আওয়াজ। ভারী বুটের দপদপ শব্দে বাড়ির প্রত্যেকেই হুঁশ উড়ে গেল। কারা এসেছে বাইরে? সবাই এক জায়গায় জড়ো হলো। এরই মধ্যে মূল ফটকে কড়া নাড়ল। শামসুর হাওলাদার দ্রুত গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কয়েকজন সৈনিক। প্রত্যেকের দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে পড়ল। সবাই কিছু বুঝে ওঠার আগেই এত কিছু হয়ে গেল। গমগমে পায়ে বাড়িতে ঢুকলো বাইজিৎ, পিছনে আরও কয়েকজন সৈন্য। আর কেউ না চিনলেও মাহবুব শাহ আর শামসুর হাওলাদার বাইজিৎকে ঠিকই চিনে। হাত জড় করে বসে পড়ল হাঁটু মুড়ে। তারা যা আন্দাজ করেছিল তাই হলো। বাইজিদের কানে ঠিকই পৌঁছে গেছে বোনের খবর। শামসুর হাত জোড় করে বললেন, আমাদের মারবেন না ছোট সাহেব, মারবেন না আমাদের। আমরা